আম্মু, তুমি বউ চেয়েছিলে না? এই নাও তোমার ছেলের বউ। কথাটা বলেই আমি আমার সদ্য বিয়ে করা বউকে ধাক্কা দিয়ে আম্মুর পায়ের কাছে ফেলে দিয়ে বললাম, বউ চেয়েছিলে, তোমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করে তোমাকে বউ এনে দিলাম। এই পর্যন্তই এনাফ। এই মেয়েকে আমি আমার বউ বলে মানব, স্ত্রীর মর্যাদা দিব আমার কাছ থেকে, অন্তত এটা আশা করো না। ওকে আমি কোনো দিনই আমার স্ত্রী বলে মানব না। আমি যাকে ভালোবাসি তাকে তো আর কখনো বিয়ে করতে পারবো না। তুমি ওয়াদা করিয়ে সেই পথটাও বন্ধ করে দিয়েছ। বিয়ে না হলেও শালিনীর সাথে প্রতি রাতেই আমার বাসর হবে। কথাটা বলেই আমি ড্রয়িং রুম থেকে বেরিয়ে চলে গেলাম বাইরে। নিজের স্বামীর মন জুড়ে আছে অন্য মেয়ে, আর সে হয়তো এখন তার কাছেই গেল। কথাটা ভাবতেই আমার বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখের পানি যেন বাদ মানছে না। আমার শাশুড়ি আমাকে তার পায়ের কাছ থেকে উঠিয়ে আমার চোখের পানি মুছে দিয়ে নিজেও কান্না করতে করতে বলল, আমি হয়তো তোর জীবনটা নষ্ট করে দিলাম রে মা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ভেবেছিলাম বিয়ে হলে হয়তো রিফাত শুধরে যাবে। ও যে মেয়ের পেছনে পড়ে আছে সেই মেয়ে ওর টাকার পেছনে পড়ে আছে, এটা রিফাজ বুঝতে পারছে না। আমি খোঁজ নিয়ে জেনেছি ওই শালিনী মেয়েটার চরিত্র ভালো না। যে টাকা দেয় তার বিছানাতেই ওই মেয়ে চলে যায়। কিন্তু এটা আমার ছেলেকে আমি বোঝাতেই পারলাম না। কিন্তু তুই কেন তোর অধিকার ছাড়বি? তুই একদম তোর অধিকার ছাড়বি না। তুই রিফাজের রুমেই থাকবি, নিজের অধিকার জোর করেই আদায় করবি। কথাটা বলেই আমার শাশুড়ি একটা সার্ভেন্টকে ডেকে আমাকে রিফাজের রুমে দিয়ে আসতে বলল। সার্ভেন্ট আমাকে রিফাজের রুমে দিয়ে যায়। আমি ফ্রেশ হয়ে বেডে বসে কাঁদছি। জীবনটা কি ছিল আর কি হয়ে গেল। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই, এখনও রিফাজ ঘরে আসেনি। আমি রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম কেউ জেগে নেই, যে যার রুমে হয়তো ঘুমে মগ্ন। কিন্তু রিফাজ এখনও ফিরল না। আমি ড্রয়িং রুমের সোফায় বসে রিফাজের জন্য অপেক্ষায় আছি। হঠাৎ দরজা থাবড়ানোর আওয়াজ শুনতে পেলাম। দরজা খুলে দিতেই রিফাজ হুড়মুড়িয়ে আমার গায়ের উপর পড়ল। বুঝতে বাকি রইল না রিফাজ ড্রিঙ্ক করে এসেছে। আমি রিফাজকে নিয়ে ওর রুমে এসে ওকে বেডে শুইয়ে দিয়ে ওর পায়ের থেকে জুতা খুলে দিলাম। তারপর শার্ট খুলে দিয়ে ওর পাশ থেকে উঠতে গেলে রিফাজ আমার শাড়ির আঁচল ধরে নিজের কাছে টেনে নিয়ে বেডে শুইয়ে দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করতে থাকে। আমি বুঝতে পারছি রিফাজ বেসামাল অবস্থায় আমার সাথে এমনটা করার চেষ্টা করছে। আমি রিফাজকে বাধা দিতে দিতে বললাম, ছাড়ুন, আমাকে কি করছেন এসব? প্লিজ ছাড়ুন। মদ খেয়ে এসে মাতলামি শুরু করেছেন আপনি। আমাকে তো আপনি বউ বলে মানেন না, জোর করে কিছু করবেন না কিন্তু। প্লিজ ছাড়ুন আমাকে। এই, তোর কত টাকা লাগবে? যত টাকা চাস আমি দিব, আমাকে কাজ করতে দে। আমাকে কি পতিতা পেয়েছেন? আমি কি টাকার বিনিময়ে দেহ ব্যবসা শুরু করেছি? আপনি আমাকে টাকার অফার করছেন? ছাড়ুন বলছি আমাকে। তোর এত গরম, এত তেজ, টাকা যখন নিবি না তাহলে ফ্রিতেই করতে দে। কথাটা বলেই রিফাজ আমার সাথে জোর করেই শারীরিক সম্পর্ক করতে শুরু করলো। আমি বাধা দিয়েও রিফাজের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। রিফাজ আমার উপরে অমানবিক শারীরিক অত্যাচার করছে। সারাটা শরীর আমার ওর নখের আঁচড়ে জ্বলছে। ওর ছোঁয়াতে আমি কোনো সুখ পাচ্ছি না, পাচ্ছি শুধুই যন্ত্রণা আর কষ্ট। বারবার মনে হচ্ছে আমি আমার নিজের স্বামীর কাছ থেকে বৈধভাবে ধর্ষণ হচ্ছি। আমি অঝরে কাঁদছি। রিফাজ আমার সাথে জোর করেই চলেছে। প্রায় 50 মিনিট পর রিফাজ আমার উপর থেকে সরে বালিশে মাথা দিল। আমি কান্না করতে করতে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার নিয়ে বের হলাম। রুমে এসে দেখলাম রিফাজ ঘুমিয়ে গেছে। আমিও বেডে উঠে ওর পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখলাম আমার পাশে সুরভি শুয়ে আছে। একটা লাথি দিয়ে সুরভিকে দিলাম খাট থেকে ফ্লোরে ফেলে। আমি কোমর ধরে কান্না ভেজা গলায় বললাম, আমাকে এভাবে লাথি দিয়ে ফেলে দিলেন কেন? তোর সাহস কি করে হয় আমার পাশে আমার বেডে শোয়ার? তোকে বলেছি না তোকে আমি বউ বলে মানি না? শুনতে পাসনি আমার কথা? বউ বলে মানেন না তো রাতে ওইটা কেন করলেন? কি করেছি? কথাটা বলেই আমি রুমের বাইরে চলে গেলাম। আর আমি শালিনীকে কল দিয়ে কথা বলতে থাকি। কেটে যায় 2টা মাস। এই 2 মাসে রিফাজ একটুও শুধরায়নি, বরং দিনে দিনে আরও বেশি খারাপ হয়েছে। আমার সাথে প্রতিনিয়ত দুর্ব্যবহার করে। দুপুরে রান্না করছি, হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালে। শাশুড়ি আর রিফাজ মিলে আমাকে হসপিটালে এনেছে। ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে বলছে আমি 2 মাস 5 দিনের প্রেগনেন্ট। বাসায় এসে ড্রয়িং রুমে প্রবেশ করা মাত্রই রিফাজ আমার মুখে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলল,
কার পাপ তোর গর্ভে? আমার গর্ভে কোনো পাপ নয়, আমার গর্ভে আপনার সন্তান। বিয়ের পর তো একদিনের জন্যও তোকে আমি টাচ করিনি, তাহলে আমার সন্তান তোর গর্ভে আসবে কি করে? কথাটা বলেই আমাকে রিফাজ আবারও মারার জন্য হাত ওঠাতে গেলে আমার শাশুড়ি রিফাজের মুখে থাপ্পড় দিয়ে বলল, কুলাঙ্গার, ভুলে গেছিস বিয়ের দিনকে রাতে ছাই পাশ খেয়ে এসেছিলি? সেদিন রাতে ড্রয়িং রুমের দরজা খুলে দিয়েছিল বৌমা, তোকে ধরে রুমেও নিয়ে গিয়েছিল বৌমা। আমি তখন রুম থেকে বের হতে গিয়ে দেখলাম বৌমা তোকে রুমে নিয়ে গেল। ভাবলাম মদ খেয়ে এসেছিস, হয়তো মেয়েটাকে মারধর করবি, তাই আমি রুমের দরজার কাছে এগিয়ে যাই। তারপর বুঝতে পারলাম নেশার ঘোরেই তুই বৌমার উপর মা হয়ে কি এখন আমাকে তোকে বলতে হবে সেদিন রাতে তুই বৌমার সাথে কি করেছিস? নিজের সন্তানকে অন্যের পাপ বলতে তোর বিবেকে বাচ্ছে না? কথাটা বলেই আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, বৌমা, তোমার উপর আমি অন্যায় করেছি মা। ওই কুলাঙ্গারের হাতে তোমাকে তুলে দিয়ে তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, এই অমানুষটাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার মনে চাইলে বাচ্চাটাকেও নষ্ট করে দিতে পারো। আমি চাই তুমি এই অমানুষের হাত থেকে মুক্তি পাও। কথাটা বলেই আমার শাশুড়ি কান্না করতে করতে চলে যায় নিজের রুমে। আমি কান্না করতে করতে ড্রয়িং রুমের বাইরে পা রাখতে গেলে রিফাজ আমার হাত ধরে একটানে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে অনুশোচনার স্বরে বলল, আমার সন্তানকে গর্ভে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দিব না। আমাকে ডিভোর্স দিবে না তুমি। তুমি আমাকে ডিভোর্স দিলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কথাটা বলেই রিফাজ কান্না করে দিল। আমি রিফাজের চোখের পানি মুছে দিয়ে বললাম, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না, আর ডিভোর্স দেওয়ার তো প্রশ্নেই আসে না। আমার অনাগত সন্তানের বাবা তুমি, তোমাকে কি আমি ডিভোর্স দিতে পারি? আমি সুরভির কপালে একটা চুমু দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বললাম, এই পৃথিবীতে যত স্বামী নামক পুরুষ আছে তাদের মধ্যে আমি পৃথিবীর সব থেকে ভালো স্বামী হয়ে তোমাকে দেখাবো।